ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। সোজাসুজি স্বর্ণালীতে আরো একবার স্বাগত। সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। আপনারা জানেন যে এই সময়তে সোজাসুজি কথা বলতে গেলে প্রথম কথাটাই চলে আসে চাকরি নিয়ে। বিগত অন্তত কয়েকদিন ধরে টানা যে ছবি দেখতে হচ্ছে আমাদের প্রত্যেক মুহূর্তে, যে কান্নাগুলো শুনতে হচ্ছে, মানুষ চাইছেন এর সমাধান কোথায়। কিন্তু সমাধান যাদের হাতে ছিল তারাই এখন কোথাও ভুল বদলের খেলায় নেমেছেন। শুধুমাত্র চাকরি নয়, চাকরি থেকে শুরু করে সদ্য হয়ে যাওয়া, কিছুদিন আগেই হয়ে যাওয়া রামনবমীর ছবি কোথাও একবার করে বুঝিয়ে দিচ্ছে যে আসলে যেভাবে কোথাও এতদিন পর্যন্ত শাসক বুঝিয়ে রাখতে চেয়েছিল, যে খেলাটা খেলতে চেয়েছিল, সেটার সময় একটু একটু করে শেষ হয়ে আসছে। সেক্ষেত্রে বিরোধী পক্ষ অনেকেই বলছেন তারা কিভাবে তাদের স্ট্র্যাটেজি সাজাচ্ছেন। হাতে মাত্র আর কয়েক মাস সময়, ইতিমধ্যে 2026-এর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কি হতে চলেছে স্ট্র্যাটেজি? সত্যি সত্যি কোনো ইস্যু হাতছাড়া হচ্ছে, নাকি কোনো ইস্যুতে আরো বেশি পথে থাকার দরকার বিরোধীদের? সমস্ত বিষয় নিয়ে আজকে সোজাসুজি কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন, সোজাসুজি স্বর্ণালী স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী। নমস্কার সুকান্তদা। আমি সরাসরি শিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষার জায়গা থেকে শুরু করি। যারা শিক্ষার জন্য স্কুলে পড়ছে, ছোট থেকে বড় পর্যন্ত, তাদের এই মুহূর্তে ক্লাসের শিক্ষক নেই, কারণ তাদের চাকরিগুলো চলে গেছে ভয়াবহ অবস্থার মধ্যে। প্রত্যেক দিন আমরা দেখছি অনেক ক্ষেত্রে অনেক খবর, অনেক ছবি আমরা জানতে পারছি। যারা রেজাল্ট নিয়ে দেখাচ্ছেন, মাধ্যমিকে ভালো রেজাল্ট, র্যাঙ্ক করা, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট, তারা কেউ গোল্ড মেডেলিস্ট, কেউ পিএইচডি করেছেন, কেউ নেট কোয়ালিফাই করে এসছেন, কিন্তু আজ তারা সবাই অযোগ্য, কারণ মুড়ি মিছরি একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুনলাম সেদিনকে অনেক কথা বলে গেলেন নেতাজি ইন্ডোরে, কিন্তু কোনো প্রতিশ্রুতি অ্যাকচুয়ালি কিছু নেই। উনি সবাইকে বলে দিলেন যে সবাই ভলেন্টিয়ারি সার্ভিস দাও, বাকিটা সরকার বুঝে নেবে। এই চূড়ান্ত অব্যবস্থা থেকে বেরোনোর আপাতত কোনো উপায় রয়েছে দেখতে পাচ্ছেন আপনি? দেখুন, প্রথম কথা হচ্ছে, যখন অযোগ্য লোককে আপনি বাঁচতে দেন যে কারা যোগ্য কারা অযোগ্য, তখনই এই ধরনের সমস্যা তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার ভারতবর্ষের অন্যতম অযোগ্য রাজ্য সরকার হিসেবে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে লেখা থাকে। এবং আমি অন্ততপক্ষে স্পষ্ট দেখতে পাচ্ছি যে ওম প্রকাশ চৌটালার পর দ্বিতীয় কোনো মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় জেলের ভেতরে যাচ্ছে। অন্ততপক্ষে আমি এটা আন্দাজ করতে পারছি যতদূর মনে হচ্ছে। এই যে যোগ্য অযোগ্য বাছাবাছি, কারা যোগ্য কারা অযোগ্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে গুলিয়ে দিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, উনি সুপ্রিম কোর্টকে বলছেন যে আপনি বেছে দিন অযোগ্য যোগ্য। ঠিক, সুপ্রিম কোর্টকে কিভাবে বাঁচবে? সুপ্রিম কোর্টের তো সেই অধিকার নেই যোগ্য অযোগ্য বলা। সুপ্রিম কোর্টের কাজও নয়, কোর্টের কাজও নয়, এসএসসির কাজ ছিল। এসএসসির দেখুন, আইনের ভাষায় লোকাস স্ট্যান্ডি বলে একটা শব্দ হয়। তার মানে হচ্ছে আইনে কে কোথায় কে অবস্থান, অর্থাৎ তার এখতিয়ার কত দূর। আমি যদি একটা কোনো বিষয় যেটা আমার সাথে নট রিলেটেড, সেটা নিয়ে আমি মামলা করতে চাই, কোর্ট প্রথম ধাপেই আমার মামলা খারিজ করে দেবে, বলবে যে আপনার লোকাস স্ট্যান্ডি নেই। তো স্বাভাবিকভাবে এই যে কারা যোগ্য অযোগ্য, এখন সেই প্রশ্নগুলো উঠে এসেছে। এই বাছার যে এখতিয়ার বা লোকাস স্ট্যান্ডি হচ্ছে এসএসসির বা রাজ্য সরকারের। রাজ্য সরকারকে ঠিক করে দিতে হবে কারা যোগ্য কারা অযোগ্য। আমার মনে হচ্ছে গোটা বিষয়টা এই মুহূর্তে এমন জায়গায় পৌঁছে গেছে, কারা যোগ্য কারা অযোগ্য তারা বাছাবাছি হবে না হবে কোর্ট ঠিক করবে আগামী দিনে। হয়তো তার থেকে ওর কথা বলতে সরকার অযোগ্য, সেটা প্রমাণ হয়ে গেছে। আমি এটাই বলতে চাইছি যে এই মুখ্যমন্ত্রী অযোগ্য। এই মুখ্যমন্ত্রী শিক্ষা সম্বন্ধে কিছু বোঝেন না, শিক্ষা সম্পর্কে তার কোনো গুরুত্ব নেই। নাহলে কেউ এভাবে চাকরি বিক্রি করতে পারে? মাস্টারমশাইয়ের চাকরি বিক্রি করা যায়? আমি তো ছোটোবেলা থেকে স্বপ্ন দেখেছিলাম মাস্টারমশাই হব। স্কুল কলেজ ইউনিভার্সিটি মিলিয়ে প্রায় রাজনীতিতে জনপ্রতিনিধি হওয়ার আগে 10 বছর পড়িয়েছি। স্কুলে পড়িয়েছি 1 বছর, কলেজে পড়িয়েছি 5 বছর, ইউনিভার্সিটিতে 5 বছর। আমরা এই সরকারের আমলে প্রথম দেখলাম যে স্কুলে চাকরি পেতে গেলে, কলেজে চাকরি পেতে গেলে নেতাদেরকে ধরতে হচ্ছে, চাকরি পয়সা দিতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রিক্রুটমেন্টে অভিযোগ এসছে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে যে অযোগ্যদেরকে চাকরি দিয়ে দেওয়া হচ্ছে, যোগ্য যারা তাদেরকে বাদ দিয়ে। অনেকেই বলছেন যে এসএসসি তো কিছুই নয়, মানে এটা একটা শুধুমাত্র হিমশৈলের চূড়া মাত্র। এরপর যদি
টেটের প্যান্ডোরার বাক্স খুলে যায়, বিশ্ববিদ্যালয়ে প্যান্ডোরার বাক্স খুলে যায়, প্রত্যেক ক্ষেত্রে কলেজে প্যান্ডোরার বাক্স খুলে যায়, তাহলে ভয়ঙ্কর পরিণতি হবে। আমি জানি না, মনে হয় ঘরে ঘরে, মানে একটা ঘরও বাদ নেই যেখানে সরকারি চাকরি করছেন, কেউ শিক্ষকতা প্রফেশনে রয়েছেন, তাদের পরিবার কিভাবে কোন অনিশ্চয়তার মধ্যে থাকবেন। কারণ এভাবে যদি প্রত্যেক ক্ষেত্রে দুর্নীতি সামনে আসার পরে সমস্ত প্যানেল বাতিল হওয়া শুরু করে, কোথায় মুখ লুকোবে এই সরকার? দেখুন, আমি প্রথমেই বলে দিই, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, এই যে করাপশনটা আপনারা দেখতে পাচ্ছেন না, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই যে চোর যারা, তাদেরকে বাঁচানোর যে চেষ্টা, এই যে দুধ আর জল এই দুটোকে আলাদা করতে দেওয়া হলো না, কারণ কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম থেকেই লক্ষ্য হচ্ছে যোগ্য যারা, অর্থাৎ যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানো নয়। তাদের একটাই লক্ষ্য, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুরো দলবলের একটাই লক্ষ্য, যে অযোগ্যদের যেন চাকরি না যায়। সেটা করতে গিয়ে যোগ্যদেরকে বাদ দিতে হবে, প্যানেল পুরো ক্যান্সেল করে দিতে হবে, মিশিয়ে দাও, গুলিয়ে দাও ব্যাপারটা, যাতে কোনোভাবে আলাদা করা না যায়। এবং এই চক্রান্ত প্রথম থেকে চলেছে। চক্রান্তের একটাই উদ্দেশ্য, অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা যেন তেন প্রকারেণ তারা তাদের চাকরিটা যেন বাঁচানো যায়, না হলে তারা গিয়ে ধরবে। আসলে তো সুকান্ত একটাই কথা, যে যত দ্রুত সম্ভব যত বেশি টাকা লুটেপুটে নেওয়া যায়। একদম। এবং শুধু তাই নয়, ক্ষমতা আসার পর থেকে 12 থেকে এই প্ল্যানিং স্ট্র্যাটেজি শুরু হয়ে গেছে। একদম। এবং আমি আপনাকে বলছি, পুরোটাও স্বর্ণালী, পুরোটা হচ্ছে এই দুর্নীতিটা হচ্ছে ইউনিভার্সাল। শুধু শিক্ষা জগৎ না, শিক্ষা বিএলআরওতে এলআর নিয়োগ হয়েছে, তাতে দুর্নীতি হয়েছে। রিসেন্টলি আরও কিছু লোকের চাকরি যেতে পারে সেই জায়গায়, আইসিডিএস এর সুপারভাইজার। কেন্দ্র সরকার পরিষ্কার বলে দিয়েছে, আপনি যা টোটাল ভ্যাকেন্সি তার 50% আপনি প্রমোশন দেবেন, 50% আপনি নতুন নিয়োগ করবেন। এরা 50%-এর বেশি নতুন নিয়োগ করে দিয়েছে। পার্টির লোকেদের সব টাকা নিয়োগ হয়েছে, 1900 মতো নিয়োগ হয়ে গেছে, তাতে সব জেনারেল কাস্ট। আবার এসসি এসটি ওবিসি কোনো রিজার্ভ ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট হয়নি। ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে রাজ্য। এটা তো ভয়ঙ্কর। তাহলে এটাও হলে তাহলে আরো সমস্যা, একদম। দুর্নীতি ইউনিভার্সাল, প্রত্যেকটি জায়গায় দুর্নীতি। তৃণমূল কংগ্রেস দলটা, তৃণমূল কংগ্রেসের নেতারা কেন করে তারা বলতে পারবে না। কোনো আদর্শ নেই, কোনো নীতি নেই, শুধুমাত্র টাকা কামানোর জন্য একটি কনসোর্সিয়াম তৈরি হয়ে গেছে। এটা কোম্পানির মতো তৈরি করে নেওয়া হয়েছে, চেন বিজনেস, যে এই নেতা এত টাকা খাবে, ওই নেতা এত টাকা খাবে, এবং সেটা মারামারি হচ্ছে। দেখুন, নিউ টাউনে আমরা দেখলাম কিছুদিন আগে 2 বিধায়কের লোকজনের মধ্যে মারামারি হচ্ছে, হাতে বন্দুকের খোল নিয়ে মহিলারা, তারা দেখাচ্ছে যে বন্দুক গুলি চলেছে। উদ্দেশ্য কি? কোনো বিধায়ক ভালো একটা প্রস্তাব দেবেন, বিধানসভার মধ্যে আলোচনা হবে, গঠনমূলক কোনো কিছু হবে, কোনো কিছু নেই। কে কোথা থেকে টাকা তুলবে এই নিয়ে মারামারি। টাকা তোলার জন্য এরা এতটা উদ্গ্রীব হয়ে গেছে যে টাকা তোলা ছাড়া আর দুর্নীতি ছাড়া অন্য কিচ্ছু নেই। রাজ্যের ভবিষ্যৎ অন্ধকার। এবং আমি আপনাদের স্টুডিওতে বলছি, আমার মন্ত্রী হওয়ার সুবাদে বা বিজেপির নেতৃত্ব হওয়ার সুবাদে যেহেতু অন্যান্য রাজ্যে যাওয়ার সুযোগ হয়, পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের থেকে কমসে কম 30 বছর পিছিয়ে আছি। আমরা 30 বছর পেছনে হাঁটছি। মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে যেমন পেছন দিকে হাঁটছিলেন, ঠিক পশ্চিমবঙ্গ সেইভাবে 30 বছর হাঁটতে হাঁটতে পেছনের দিকে চলে গেছে। অন্যান্য রাজ্যের এইটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। মানে যদিও আপনি শুরুতে একটা মারাত্মক কথা বলে দিয়েছেন যে আপনি দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাচ্ছেন। ঘটনাচক্রে 3 দিন আগে যখন নেতাজি ইন্ডোরে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হঠাৎ করে বললেন, আমি জানি না কোথা থেকে, আমরা সবাই শুনেছি সেই রেকর্ডিংয়ের পার্ট, তিনি হঠাৎ করে একটা পার্টে বললেন যে এখানে অনেকে রেকর্ড করে অনেক জায়গায় পাঠাতে পারে, সবাই চায় যে আমি যাতে জেলে চলে যাই। মানে কোথাও ওনারও সাইকোলজিক্যালি উনি বুঝতে পারছেন। গতদিনও বলেছে, তাই শুধু বিভিন্ন সময়তে বলে যাচ্ছে, এই যে জবে থেকে এটা বাতিল হয়েছে প্যানেল, তবে থেকে উনি জেলে যাওয়ার কথা কিন্তু বারবার বলছেন। এবং আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন। আপনার জেলে যাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং ওম প্রকাশ চৌটালার পর আপনি দ্বিতীয় মুখ্যমন্ত্রী হবেন যিনি শিক্ষকের চাকরি বেঁচে জেলে যাবেন। অন্য অনেক মুখ্যমন্ত্রী জেলে গেছেন, জেলে থেকেছেন কিছুদিন, কিন্তু সেইটা শিক্ষকের চাকরি বিক্রি করে তারা যাননি। এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে প্রথম বলতে দ্বিতীয় ওম প্রকাশ চৌটালার পর, এবং প্রথম মহিলা মুখ্যমন্ত্রী যিনি শিক্ষকের চাকরি বিক্রি করে জেলে যাবেন। কিছু বলার নেই। আপনি বলছিলেন যে বিভিন্ন মানে কেন্দ্রীয় মন্ত্রিত্ব সামলানোর সুবাদে অন্যান্য রাজ্যে এডুকেশন সিস্টেমটা কোন জায়গায় এগিয়ে গেছে এই মুহূর্তে, যে আমরা এখানে দেখছি ছেড়ে দিন মানে সরকারি স্কুলের অবস্থা তথৈব অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, আপনার কাছে আরও যে রিপোর্ট রয়েছে, শিক্ষক নেই তো অন্য কথা, মান পড়ে গেছে, ভুলভাল টিচার সেখানে ভুলভাল ক্লাস করায়, মিড ডে মিলে স্ক্যাম, বইতে স্ক্যাম, পাঠ্যপুস্তকে স্ক্যাম, তার মধ্যে বই সিলেবাস, সেখানে সব কিছু সিলেবাস প্রত্যেক মুহূর্তে বদলও চলছে, ভাষা বদল হয়ে যাচ্ছে। আমার বক্তব্য অন্যান্য রাজ্যে এডুকেশন সিস্টেমটা কোন জায়গায় চলে গেছে? সরকারি এডুকেশন মানে কি এই জায়গা যা পশ্চিমবঙ্গ দেখছে, নাকি একদম অন্য ছবি? দেখুন, পশ্চিমবঙ্গের চিত্র অন্যান্য রাজ্যের থেকে সম্পূর্ণভাবে আলাদা। পশ্চিমবঙ্গের দুর্নীতি এমন জায়গায় পৌঁছে গেছে, এখানে মিড ডে মিলের জন্য আমরা মুর্শিদাবাদে দেখেছি
প্রেসার কুকার কেনা হবে মিড ডে মিল রান্নার জন্য, তাতে পর্যন্ত ডিএম দুর্নীতি করছে। ভাবা যায় না এটা, মানে এই লেভেলে কেউ দুর্নীতি পয়সা রোজগার করতে নামতে পারে। এবং মুর্শিদাবাদ জেলাতে বেশ কয়েকটি প্রেসার কুকার বাস্ট হওয়ার, ডিউরিং দ্য কুকিং, রান্না করার সময় বাস্ট হওয়ার ঘটনা ঘটেছে, ব্লাস্ট হয়ে গেছে। তো এই ধরনের দুর্নীতি চলে গেছে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে কি হয় দেখুন, পশ্চিমবঙ্গ এই জায়গাটাই আমরা পিছিয়ে যাচ্ছি অন্যান্য রাজ্যের তুলনায়। ওয়েস্ট বেঙ্গলে রাজনীতিটা 365 দিন হয়, সারাক্ষণ রাজনীতি নিয়েই পড়ে আছে আমরা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অন্যান্য রাজ্যগুলো কেন এগিয়ে যাচ্ছে? তারা ভোটের সময় রাজনীতি করে, ভোটের পর ডেভেলপমেন্টের কথা বলে, ঠিক সবাই মিলে উন্নয়নের কথা বলে। এখানে রাজনীতির জন্য শিক্ষাক্ষেত্রে শুধু নয়, সর্বক্ষেত্রে আমরা পিছিয়ে যাচ্ছি। রেলের 60-এর উপরে প্রজেক্ট বন্ধ আছে শুধুমাত্র ল্যান্ড না দেবার জন্য। অমিত শাহজি ভারতবর্ষের গৃহমন্ত্রী হয়ে হাউসের ফ্লোরে দাঁড়িয়ে বলছেন যে আমি 10খানা লেটার দিয়েছি, রিমাইন্ডার লেটার। 450 কিলোমিটার লম্বা ফেন্সিং ফাঁকা পড়ে আছে, দেশের স্বার্থ জড়িত এর সাথে। আপনার আমার কটা সিট পেলাম এটা জড়িত নয়। একসময় সিপিএম ক্ষমতায় ছিল, আজকে তৃণমূল আছে, আগামী দিনে বিজেপি আসবে, হবে। অটলজি যেটা বলেছিলেন লোকসভায় দাঁড়িয়ে, পার্টি আসবে যাবে, সরকার হবে, তৈরি হবে, কিন্তু দেশ থাকা চায়। দেশের স্বার্থের সাথে এইভাবে কম্প্রোমাইজ আজ অবধি কোনো রাজ্য সরকার করেছে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে এরপর আপনারা প্রত্যয়ী যে আপনারা আসবেন, কিন্তু আসার পরেই বা কী রাজ্য পাবেন? সমস্ত জায়গায়, সব জায়গাতে আমার মনে হয় যে ক্ষতির জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, বা যে ক্ষতি ইতিমধ্যে হয়ে গেল, এটা পূরণ করতে গেলে বোধহয় আরও ওরকম 20-30 বছর চলে যাবে। দেখুন, ভারতীয় জনতা পার্টি আমাদের এক্সপার্টাইজ আছে। কি এক্সপার্টাইজ আছে? একসময় ভারতবর্ষের অর্থনীতিতে বিমারু বলে রাজ্য একটা ছিল, তাতে মধ্যপ্রদেশ অন্যতম আমি উদাহরণ হিসেবে ধরে নিচ্ছি। এই বিমারু মানে প্রত্যেকটি রাজ্যের ক্যাপিটাল নিয়ে, বিহারের বি নিয়ে, মধ্যপ্রদেশের এম নিয়ে বিমারু রাজ্য বলা হতো। তো সেই মধ্যপ্রদেশ আমরা হাতে পেয়েছিলাম। আমরা মধ্যপ্রদেশের উদাহরণ এই জন্য নিচ্ছি কারণ মধ্যপ্রদেশ বিজেপি সিঙ্গেল হ্যান্ডেডলি চালায়, অন্য কোনো দলের সাথে আমাদের গঠবন্ধনের সরকার নেই বা জোটের সরকার নেই। সেই মধ্যপ্রদেশে যাকে বিমারু রাজ্য বলা হতো, এখন তার অর্থনৈতিক অবস্থা পশ্চিমবঙ্গের থেকে অনেক ভালো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল যে চিৎকার করেন যে লক্ষ্মীর ভাণ্ডার ওনারা চালু করেছেন, আদপেও তা নয়। আপনি ইন্টারনেটে সার্চ করে দেখে নিতে পারেন যে লাডলি বেহনা প্রকল্প ভারতবর্ষের মধ্যে প্রথম মধ্যপ্রদেশ ইমপ্লিমেন্ট করে, এবং সেটাকে পরবর্তী সময় মুখ্যমন্ত্রী নকল করে লক্ষ্মীর ভাণ্ডার বলে চালু করেন। উল্টো বলা হয় যদিও, যেখান থেকে নকল করে অন্য জায়গায় গেছে। এবার মধ্যপ্রদেশকে দেখুন আপনি, এই মধ্যপ্রদেশ যে বিমারু রাজ্য বলা হতো, তার একটি শহর ইন্দোর লাগাতার কত বছর ধরে ভারতবর্ষের ক্লিনেস্ট সিটি অফ ইন্ডিয়া, ঠিক সেই জায়গায় আমরা নিয়ে গেছি। আমাদের সেই এক্সপার্টাইজ আছে। উত্তরপ্রদেশে একসময় বোম গুলি চলতো, পানের দোকানে বন্দুক পাওয়া যেত, গল্প করতো একসময় লোকে। আমি নিজে গেছি, আমি তখন রাজনীতিতে আসিনি, আমি মৌ বলে একটি জায়গায় গেছিলাম, মৌনাথ ভাঞ্জান পুরো নাম। সেখানে একসময় এই দুষ্কৃতীদের, তাদের মধ্যে একজন মারা গেছেন, সে তাদের ভয়ে ডাইরেক্টররা, সেন্ট্রাল ইনস্টিটিউটের ডাইরেক্টররা কাঁপতেন যে কোন সময় সে গুলি মেরে দেবে। এখন সেই উত্তরপ্রদেশে গুন্ডারা ওখান থেকে পালিয়ে এসে পারলে পশ্চিমবঙ্গে আশ্রয় নেয়, এরকম অবস্থা হয়ে গেছে। শুধু তাই না, আমি তো উত্তরপ্রদেশের ক্ষেত্রে অন্তত নিজে বলবো যে একজন মহিলা হিসেবে মেয়েদের সুরক্ষার জায়গাটা আমূল পরিবর্তন হয়ে গেছে। লোকে কোনো মেয়েকে টোন টিটকিরি করতে বা তার সঙ্গে কোনো অপরাধের কাজ করার আগে 10 বার ভাববে উত্তরপ্রদেশে। এবং আগে আপনাকে কি ছিল আমি বলছি, আমাদের সরকার তৈরি হওয়ার আগে, যোগীজির সরকার তৈরি হওয়ার আগে, দিল্লি থেকে যে উত্তরপ্রদেশ যাওয়ার রাস্তা, গাজিয়াবাদ, হ্যাঁ, সেই রাস্তায় রাত্রিবেলা কেউ কার নিয়ে, মহিলা নিয়ে যেতেন না। গ্যারান্টিড যে মহিলা নিয়ে গেলে পরে কোনো ফাঁকা জায়গায় পেলে মহিলাদের সাথে ধর্ষণের ঘটনা ঘটত। এইরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল এক সময়। সেইখান থেকে আমরা পুরো বিষয়টাকে টার্ন করে নিয়ে, ঘুরিয়ে নিয়ে এমন একটি শাসন ব্যবস্থায় আমরা আনতে পেরেছি যেখানে মহিলাদের সাথে এই ধরনের কোনো অপকর্ম যদি কেউ করে, তাহলে তার বাড়িঘর থেকে শুরু করে জীবন কোনোটাই থাকবে কিনা সন্দেহ আছে। এটা 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 যারা শুনছেন আশা করি তারা বুঝতে পারছেন যে এই ইঙ্গিত, বাড়িঘর থেকে জীবন কোনো কিছু থাকবে কিনা গ্যারেন্টি আছে, তার গ্যারেন্টি নেই। মানে অন্তত এই কয়রে যে যোগীর এই কথাতে গোটা উত্তরপ্রদেশ ঠান্ডা হয়ে গিয়েছিল। আর এখানে আমাদের প্রোটেকশন দেওয়া হয়, ধর্ষণের ঘটনা ঘটলে দেহ লোপাট করা হয়, প্রমাণ লোপাট করে, আমার কিছু বলার নেই। আমি এই জায়গা থেকে আসবো সুকান্ত, আপনি এতদিন ধরে বিজেপি রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন,
বিরোধী দল হিসেবে 2019-এর পর থেকে অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্বই নেই বিজেপি ছাড়া। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও মনে হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে এইবারে রামনবমী একটা বড় বার্তা দিয়ে গেল। কারণ যতই যে রাজ্য যে জায়গা থেকেই আপনারা শুধরানোর চেষ্টা করুন না কেন, যে পরিমাণ এখানে তোষণ হয়ে গেছে, যে পরিমাণ তোষণের জন্য যে ছবি প্রত্যেক জায়গাতে, ইনস্টিগেশন বলুন, আপনি মোথাবাড়ির ঘটনা কয়েকদিন আগে দেখে নিন, প্রত্যেক জায়গায়, এবং সেগুলোকে এন্ডালজ করা, সেগুলোকেই উস্কানি দেওয়া হয়, সেগুলোকেই সাপোর্ট করা হয়, সেগুলোকেই মানে মদত দেওয়া হয়, পুলিশ নির্বিকার থাকে। এই বিপুল তোষণের মাসুল মানুষকে গুনতে হচ্ছে, এগুলো রিকভারি হবে? এটা মানুষের প্রশ্ন, কিন্তু মানুষের একটাই প্রশ্ন যে কি করে রিকভারি হবে জায়গায় জায়গায় যে অবস্থা হয়ে রয়েছে। দেখুন, পরিষ্কার কথা, হিন্দুরা যেদিন জোটবদ্ধ হবে, যেটা গত রামনবমীতে আমরা দেখলাম, মনে হয় সেটা শুরু হয়ে গেছে। হিন্দুরা বুঝতে পেরে গেছেন যে এই রকম রামনবমী পশ্চিমবঙ্গে এর আগে কেউ না। আমি নিজে দু জায়গায় ছিলাম, আমি হাওড়াতে ছিলাম এবং সেই দিন দু জায়গায় ছিলাম, তারপরে আরো বিভিন্ন জায়গায় গেছি, আমি বনগাঁতে গেছি। তো হাওড়াতে যে জায়গা থেকে ঢিল মারা হয়েছিল, কাজীপাড়া বলে একটি জায়গা আছে, আমি দেখে অবাক হয়ে গেলাম। আমাকে যখন রামনবমীতে অংশগ্রহণকারী যারা ভক্ত ছিলেন তারা আমাকে বললেন যে দাদা এই জায়গায় অ্যাটাক হয়েছে, সেখান থেকে দ্য ডিস্টেন্স অফ দ্য সিপি অফিস ইজ মেয়ারলি 300 মিটার মাত্র। তাতে হামলা হয়েছিল এবং পুলিশ জানতে পারেনি। তাহলে হয় পুলিশ অপদার্থ, এরকম অপদার্থ পুলিশ রাখা উচিত না। আমার আপনার ট্যাক্সের টাকা ফালতু যাচ্ছে, তার থেকে আমরা উনুনে ফেলে দেবো, টাকা নষ্ট, পুড়ে নষ্ট হোক, তার থেকে অপদার্থগুলোর পকেটে যাওয়া উচিত না। অথবা যেটা সম্ভাবনা সব থেকে বেশি, কারণ একজন আইপিএস অফিসার এতটা অপদার্থ হতে পারেন না, রাজনৈতিক কম্পালশন ছিল, তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল যে এই ধরনের আক্রমণ রামনবমীতে হবে, আপনারা চুপচাপ দাঁড়িয়ে দেখবেন। সেই পুলিশ এবার 5 জন আইপিএস অফিসার নামিয়ে রামনবমী পালন হলো দেখলাম। এবং যারা সেই দিন ঢিল মেরেছিল তাদের বুকের উপর দাঁড়িয়ে রাম ভক্তরা সেই জায়গায় দাঁড়িয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়েছে। আমরা সেখানে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে, আমি নিজে ছিলাম সেখানে, আমরা জয় শ্রীরাম বলে সেইখান থেকে বেরিয়ে এসেছি। হিন্দু সমাজকে তার অধিকার বুঝে নিতে হবে। আমরা যদি সবসময় ভাবি সংবিধান আমাদেরকে অধিকার দেবে, দেখুন সেকুলারিজমের নামে আমাদেরকে বারবার বোকা বানানো হয়েছে। এটা সেকুলারিজম নয়, এটা সিউডো সেকুলারিজম, আজও চলছে। কোন একটি বিশ্ববিদ্যালয়ে বলা হচ্ছে যে ইফতার নাকি সেকুলার, ঠিক, অথচ পুজো নাকি হচ্ছে সাম্প্রদায়িক। সরস্বতী পুজো কমিউনাল, সরস্বতী পুজো সাম্প্রদায়িক, ইফতার সেকুলার। সরস্বতী এবং এরকম দেওয়া হচ্ছে যে যারা রোজা রেখেছে তারপরে তারা খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া না, সেখানে তো নামাজ পড়া হয়েছে রীতিমতো, ঠিক, আজান দেয়া হয়েছে। এই যে সেকুলারিজমের নামে বামপন্থীদের যে প্রোপাগ্যান্ডা, আজকে আমরা কি দেখলাম, সিপিএমের সর্বভারতীয় কংগ্রেস না কি হলো, তাতে প্যালেস্তাইনের প্রতি তারা সহমর্মিতা জানিয়ে এরা গামছা নামছে কি করলেন, ওটা অ্যাপিজমেন্ট পলিটিক্স, ওটা প্যালেস্তাইনের প্রতি কোনো সহমর্মিতা নাই, ভারতবর্ষের মুসলিমদেরকে মেসেজ দেওয়ার জন্য এটা আমরা তোমাদের পাশে আছি, আমরা তোমাদের পাশে আছি। আচ্ছা, বাংলাদেশটা, আমার প্রশ্ন স্বর্ণালী, বাংলাদেশটা কি খুব দূরে প্যালেস্তাইনের থেকে দূরে? আমার কথা হচ্ছে জ্যোতিবাবুর পূর্বপুরুষ, বুদ্ধদেব ভট্টাচার্যের পূর্বপুরুষ, সব বাংলা, উপর বাংলার, সৌগত রায়ের পূর্বপুরুষ, মমতা বন্দ্যোপাধ্যায়েরও হয়তো পূর্বপুরুষ, তারা তো বাংলাদেশ থেকে পালিয়ে এসছে। আমি তৃণমূলের গুলোকে বাদ দিয়ে রাখলাম, সিপিএম এর গুলোর কথা বলছি, তারা কি বাংলাদেশ দেখতে পান না? বাংলাদেশে এই যে দিনের পর দিন হিন্দু পলায়ন, কিছুদিন আগে একটা রেপের ঘটনা করেছে, আমরা জানেন, বাস থেকে নামিয়ে নাম জিজ্ঞেস করে করে হিন্দু মহিলাদেরকে রেপ করা হয়েছে। পশ্চিমবঙ্গে কি এর থেকে আমরা বাকি রেখেছি? দক্ষিণ 24 পরগনায় তো এই ধরনের ঘটনা, ল্যান্ড জিহাদ চলছে, মুসলিম গুন্ডারা, তৃণমূল কংগ্রেস, এরা তৃণমূল কংগ্রেসও করে না, আমি বলছি পরিষ্কার। যেদিন সিপিএম ক্ষমতায় আসবে, সিপিএম এর সাথে তৃণমূল ক্ষমতায় এলে তৃণমূলের সাথে, বিজেপির সাথে আসতে পারে না, কারণ বিজেপি এদেরকে তোল্লা দেয় না, নাহলে বিজেপির সাথে আসতো। এদের নিজেদের যে কমিউনাল এজেন্ডা আছে, ইসলামীকরণ, জেহাদিকরণ, সেই এজেন্ডাকে ভূমিগত করার জন্য, অর্থাৎ গ্রাউন্ডেড করার জন্য যাকে সাহায্য দরকার সাহায্য নেবে তারা, তাদের কাছে কোনো বাজি বিচার নেই। সে কারণে বামফ্রন্টের সময় লাল গেঞ্জি, তৃণমূলের সময় এখন সবুজ হয়ে গেছে। শওকত মোল্লা সেই সময় সিপিএম অফিসে বসে থাকতো, কিন্তু এই শওকত মোল্লাকে এবারে দেখলাম রামনবমী মিছিলে হাঁটতে। দেখুন, আপনি বলছিলেন যে হিন্দুরা একজোট হলে অনেক সিচুয়েশন বদলায়, পরিস্থিতি বদলাতে বাধ্য হয়। শওকত মোল্লাদের মতো নেতাদেরকে আমরা দেখছি রামনবমী মিছিলে হাঁটছে। দেখুন, শওকত মোল্লা মিছিলে এই জন্য হাঁটছে কারণ হিন্দুরা আগের তুলনায় হিন্দু আইডেন্টিটি, আমি হিন্দু, আগে তো পশ্চিমবঙ্গে আমরা মানে দেখেছি লোক হিন্দু বললে সাম্প্রদায়িক এরকম একটা ব্যাপার বলা যাবে না। এখন হিন্দুরা কমপক্ষে এই জায়গায় পৌঁছেছে যে হিন্দু নিজেকে হিন্দু বলতে শুরু করেছে। আমি বারাসতের রামনবমীতে থাকার সুযোগ হয়েছিল, মিঠুন দাও ছিলেন আমাদের সাথে, আপনারা দেখিয়েছেন।
কি বিপুল সমাগম, তাতে শিক্ষিত মানুষ, খেটে খাওয়া মানুষ আনন্দে দুবাহু তুলে, কেউ তাদেরকে টাকা দিয়ে আনেনি, নিজেরাও গাড়ি ভাড়া করে এসেছে, বক্স নিয়ে এসছে, ডিজে নিয়ে এসছে, হাতে তরোয়াল নিয়ে এসছে, আমি সেটাও দেখেছি, কারো হাতে গদা, কারো হাতে তরোয়াল। এই যে নিজের পরিচয়কে ফিরে, পশ্চিমবঙ্গ কোনো বামপন্থার ভূমি ছিল না, পশ্চিমবঙ্গ জাতীয়তাবাদের ভূমি ছিল। আজকে যে বিশ্ববিদ্যালয় নিয়ে এত ক্যাচকেচি, সেই বিশ্ববিদ্যালয় ঋষি অরবিন্দ না থাকলে হতো না। আর ঋষি অরবিন্দ সারা জীবন যখন উনি নিজের রেভলিউশনারি লাইফ থেকে, বিপ্লবী লাইফ থেকে যখন উনি আধ্যাত্মিক লাইফে গেলেন, তার সবসময় এখনো গেলে আপনারা দেখতে পাবেন যে উনি ধ্যান করতেন অখণ্ড ভারতকে সামনে রেখে। এত বড় জাতীয়তাবাদী, তার তৈরি করা ত্রিগুণা সেন থেকে শুরু করে বিখ্যাত মনীষীরা সেই সময়কার তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৈরি করেছিলেন এই বামপন্থাদের জন্য, চে গুয়েভেরা আর মার্কস লেনিন এইসবের জন্য না, এরা করেননি তৈরি। জাতীয়তাবাদ সেখান থেকে উত্থান হবে, জাতীয়তাবাদের মাধ্যমে ভারতবর্ষের আমরা শক্তিশালী রাজ্যে পরিণত হব এবং ভারতবর্ষকেও শক্তিশালী করব, সেইভাবে হয়েছে। এবং দেখুন, আমি এটা বলি, যতদিন বাঙালি জাতীয়তাবাদী ছিল, বাঙালির তথা বাংলার উত্থান ছিল, বাংলা রাস্তা দেখাতো, একদম রাস্তা দেখাতো। যেদিন থেকে বাংলা তার মূল চরিত্র অর্থাৎ জাতীয়তাবাদ ছেড়ে কমিউনিজমের আশ্রয় নিয়েছে, এখন তৃণমূল কি ইজম সেটা ভগবানই জানি না, মানিইজম হতে পারে, পয়সাই সর্বস্ব, মানিইজম যারা কাটমানিজম হতে পারে, তো সেদিন থেকে বাংলার অধঃপতন শুরু হয়েছে। এবং বাংলা সেদিন আবার ভারতবর্ষকে পথ দেখাবে, যেদিন বাংলা জাতীয়তাবাদী বাংলা হবে, রাষ্ট্রপ্রেমী বাংলা হবে, এবং শুরু হয়ে গেছে। সেই এই হাজার মানুষ, এটার জন্য কি ক্রেডিট আপনারা নেবেন, বিজেপি নেবে? দেখুন, বিজেপি জাতীয় মানে এই দীর্ঘদিন ধরে 34 বছরের বাম জমানা, এবং তারপর থেকে সত্যি মানুষজন নিজেরাই দিশাহারা যে আসলে আমি কি বলবো নিজেকে হিন্দু, এটা বললে বোধহয় হয়ে যাবে, বা এই তোষণটাকেই বোধহয় মান্যতা দেওয়া যে এটাই হওয়া উচিত, এটাই আমাদের সংবিধান বলে। আমাদের সংবিধান কখনো তোষণের কথা বলেনি, কখনো তোষণ মানে সেটা সেকুলারিজম থেকে বেরিয়ে আসা। এই যে প্রত্যেক ক্ষেত্রে এটার কি এই যে সচেতনতা তৈরি হয়েছে নিজের ধর্মের প্রতি, নিজের সংস্কৃতির প্রতি, নিজের শিকড়ের প্রতি, আজকে হিন্দু সংহতি দেখতে পাচ্ছি, আজকে দেশপ্রেম দেখতে পাচ্ছি, আজকে জাতীয়তাবাদী দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গ বদলে গেছে অলরেডি। এটার জন্য কি বিরোধী রাজনৈতিক দল হিসেবে আপনারা বিজেপিরা ক্রেডিট নেবেন নাকি? সীমাহীন তোষণের জন্য মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে বলে মানুষ আপনাদের ভরসা শুনেছে বা তত্ত্ব শুনেছে? দেখুন, বিজেপি শুধু একা ক্রেডিট নিলে আমার মনে হয় সেটা ভুল হবে। বহু সংগঠন আছে যারা সামনে না এসে বছরের পর বছর কাজ করে গেছে, সেরকম সংগঠন থেকে আমি উঠে এসেছি। আমি যখন ক্লাস 11-12 পড়তাম, আমি যখন সংঘের শাখায় যাওয়া শুরু করি, আমি দেখেছি আমার ওখানকার কাউন্সিলর সংঘের শাখার মধ্যে দিয়ে যেতেন, মাঝখান দিয়ে যাওয়ার সময় আর চোখে আমার দিকে তাকাতেন। এখনও আর চোখে তাকিয়ে দেখেন, যখন দেখেন যে তিনি আর কাউন্সিলর নেই, আমি এখন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছি। কিন্তু আমরা সেই সময় গেছি যে সময় আমাদের রাজনৈতিকভাবে বিজেপির এখানে আসার, বিজেপির সাংসদ হওয়ার, বিজেপির বিধায়ক হওয়ার কোনো সম্ভাবনা দূর ছিল না। কিন্তু এরকম বহু মানুষ আদর্শের জন্য জীবনপাত করে গেছে, তাদের অনেককে আমি চিনি, অনেককে আমি চিনি না, অনেককে নিজের চোখে দেখেছি, যারা হয়তো সামান্য কিছু টাকা বাঁচাবে বলে কিছু কিলোমিটার রাস্তা বাসে যাওয়া যায়, হয়তো সাইকেল নিয়ে চলে গেছে, কোনো একবেলা না খেয়ে থেকেছে, জল খেয়ে থেকেছে, বহু স্যাক্রিফাইস আছে। আমরা হয়তো সামনে রাজনীতি করি, আমরা হয়তো সামনে মিছিলে লিড করি, বহু বিজেপি কর্মী আছে যারা দিনের পর দিন বিজেপি করে গেছে, যখন তারা ভাঙা সাইকেল নিয়ে তপন শিকদারের ভাষণের রেকর্ডিং হাটে হাটে নিয়ে ঘুরতো, একটা বিজেপির পতাকা লাগিয়ে নিয়ে, সিপিএম থেকে শুরু করে সবাই বলতে এতে পাগল, বিজেপি করে। আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনেছি যে পাগল না হলে কেউ বিজেপি করে নাকি। আমরা আরএসএস শাখায় যেতাম বলে বহু ক্রিটিসিজম শুনতে হয়েছে, কিন্তু আমরা লক্ষ্যভ্রষ্ট হইনি। ইনফ্যাক্ট কয়েক বছর আগে বা এখনো পর্যন্ত আমার মনে হয় এখন যারা আরএসএসকে কাঠগড়ায় তুলতে যান তাদের আর সেই প্রকাশ্যে সেইটা বলার আর বোধহয় মানে সেই সাহসটা বা যুক্তিগুলো হারিয়ে গেছে, কারণ মানুষ সচেতন হয়েছে। আরএসএস নিয়েও পর্যন্ত সচেতনতা দীর্ঘদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে ছিল না সুকান্তদা, তৈরি হতে দেওয়া হয়নি। সে তো অবশ্যই, কারণ পশ্চিমবঙ্গে দেখুন বামপন্থীদের সংঘ চিরকালই আড়ালে কাজ করে এসছে, সংঘ বরাবরই আড়ালে কাজ করে, প্রচার বিমুখ। হ্যাঁ, প্রচার বিমুখ। সঙ্গে প্রচার বিভাগ বলেই কিছু ছিল না, লাস্ট কয়েক বছর আগে প্রচার বিভাগ বলে সংঘের তৈরি হয়েছে। দেখুন, মেন যেটা হয়েছে পশ্চিমবঙ্গের ইতিহাসটা ভুলিয়ে দেওয়া হয়েছে। বামপন্থীরা সুচতুরভাবে এই পশ্চিমবঙ্গ কেন তৈরি হলো,
কেন এই পশ্চিমবঙ্গে তৈরি হওয়ার প্রয়োজন পড়লো, এই সমস্ত দেখুন কোথাও কোনো ইতিহাসে তার চিহ্ন পর্যন্ত, ট্রেস পর্যন্ত রাখা হয়নি। আমি শুরুতে বলছিলাম যে পাঠ্যপুস্তক সিলেবাসের কথা, সিলেবাস দেখুন না আপনি, সিলেবাসের কোথাও ইতিহাস বইতে, কোথাও সিলেবাসের কোথাও যারা যারা রথি মহারথী শেষে বসে বসে মধ্যশিক্ষা পর্ষদ চালিয়েছেন, সিলেবাস বানিয়েছেন বা আরো কিছু ঠিক করেছেন, তারা সিলেবাসে বেছে বেছে চ্যাপ্টারগুলো কোথাও রাখেননি। দেখুন অদ্ভুতভাবে আমি যেটা বিশেষভাবে জোর দিই যে এই পশ্চিমবঙ্গ কেন তৈরি হলো, এটা জানার তো অধিকার প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসীর আছে, সে হিন্দু হোক, মুসলমান হোক বা অন্য ধর্মাবলম্বী হোক, যে কোনো রাজনৈতিক মতাদর্শের হোক। যে কোনো শিক্ষা ব্যবস্থায় যে পশ্চিমবঙ্গের রাজ্যটা কেন তৈরি হলো তার তো ইতিহাস দেখুন। আপনি অন্য রাজ্যে যান, কর্ণাটকের লোককে জিজ্ঞেস করুন বা গুজরাটের লোককে জিজ্ঞেস করুন, তারা সবাই তাদের বাচ্চারা বলে দেবে এরা মহারাষ্ট্রে ছিল, আগে গোটাটা মহারাষ্ট্রে ছিল, গুজরাট পরবর্তী সময় মহারাষ্ট্র থেকে আলাদা হয়েছে, এই আন্দোলন হয়েছে, অমুক হয়েছে। পশ্চিমবঙ্গের সাধারণ বাচ্চাদেরকে জিজ্ঞেস করুন, জানি না আমরা যোগেন মণ্ডলের কথা, আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, যদিও আমার স্ট্রিম সায়েন্স ছিল, কিন্তু তবুও যোগেন মণ্ডলের কথা বাঙালি জানে না। এখনও খুব কম লোক জানে যে যোগেন মণ্ডল একসময় কি পাকিস্তানের মন্ত্রী হয়েছিলেন, সেখান থেকে ছেড়ে কেন চলে এসেছিলেন। যোগেন মণ্ডলের চিঠিটা পড়ানো উচিত বইয়ে। বাংলার ইতিহাসকে বামপন্থীরা সুচতুরভাবে, ভারতবর্ষের ইতিহাসকেও তাই, কারণ ভারতবর্ষের ইতিহাস বামপন্থীরা লিখেছে মূলত স্বাধীনতার পর থেকে, এবং তারা রমেশচন্দ্র মজুমদার থেকে শুরু করে অন্যান্য যারা ঐতিহাসিক আছে তাদের ইতিহাসকে সরিয়ে দিয়েছে একদম একদম পুরো, মানে যাকে ক্লিয়ার করে দেওয়া বলে, পরিষ্কার করে দেওয়া, সেইটা করেছে। তো স্বাভাবিকভাবে মানুষকে জানতে দেওয়া হয়নি, মানুষ এখন নিজের আত্ম উপলব্ধি করছে। আপনারা বাঙালিকে ডাকুন, তুই বেটা বল, লং লিভ রিভলিউশন বল, আর বা ইনকিলাব জিন্দাবাদ বল, আর একবার জয় শ্রীরাম বল, দেখ কোনটাতে বেশি আনন্দ পায়। জয় শ্রীরাম বলে হৃদয়ে একটা ঠান্ডা পৌঁছায়, একটা হৃদয়ের মধ্যে একটা শান্তি আসে, কারণ ওটা আপনার আত্মার সাথে আছে, আপনার ডিএনএর সাথে আছে। একটা খুব ক্লিয়ার কথা বলি, যেটা কারণ সামনে আবার নির্বাচন আসছে, বিজেপির কিছু কিছু ন্যারেটিভ মানে অন্তত সেগুলো খুব স্পষ্ট হওয়া দরকার। আপনি রাজ্য সভাপতি হিসেবে রয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছেন, মন্ত্রক সামলাচ্ছেন, সত্যি কি এরকম কোনো এজেন্ডা রয়েছে যে বিজেপি আসলে আগেই হচ্ছে সংখ্যালঘু বিদ্বেষ শুরু থেকেই শুরু হয়ে যাবে বা তাদের কথা একদম ভাবা হবে না, নাকি তোষণটা বাদ দিয়ে অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা হবে? কারণ নরেন্দ্র মোদীর একের পর এক জিনিস যেগুলো দেখছি আমরা, সেখানে তো তোষণের কথা কোথাও নেই, কিন্তু ডেভেলপমেন্ট রয়েছে 16 আনা। দেখুন প্রথম কথা হচ্ছে আমাদের নীতি খুব পরিষ্কার, আমাদের পঞ্চনিষ্ঠার উপর ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত। আমরা এই নিষ্ঠা, পঞ্চনিষ্ঠার মধ্যে একটি হচ্ছে সর্বধর্ম সমভাব, অ্যাপিজমেন্ট অফ নান, ডেভেলপমেন্ট অফ অল। কারো অ্যাপিজমেন্ট হবে না, কিন্তু সবার ডেভেলপমেন্ট হবে। আমরা এই মানসিকতারই বিরোধী যে কাউকে মুসলিম এই একটা তকমা দিয়ে দেয়া। দেখুন পশ্চিমবঙ্গবাসী মানে হচ্ছে পশ্চিমবঙ্গবাসী, একটা সরকারের কাছে, একটা গভর্নমেন্টের কাছে। আমি যখন, আমাদের সরকার যখন তৈরি হবে বা আমরা যখন সরকারে থাকি, আমি শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, আমার কাছে কে হিন্দু কে মুসলিম এটা নয়, সবাই হচ্ছে ভারতীয়। এমনকি আমার রিজিওনাল ব্যাপারও আমার রাখা উচিত নয়, কারণ আমি যেহেতু ভারতবর্ষের মন্ত্রী। তো স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে যখন বিজেপির সরকার তৈরি হবে তখন আমরা ডেভেলপমেন্টে যাব। আজকে ধরুন পশ্চিমবঙ্গে সরকার তৈরি হলে আমাদের যখন পরীক্ষা হবে এরকম এসএসসি, আমরা ওএমআর শিট ইন্ডিভিজুয়াল স্টুডেন্টদেরকে ওএমআর শিট দিয়ে দেবো। এবং এই নিয়মটা কিন্তু ছিল আগে। হ্যাঁ, আগে কার্বন কপি ছিল, যেখানে পরীক্ষা দেওয়ার পর ওএমআর শিট পরীক্ষার্থীরা নিয়ে যেতে পারতেন। এই সরকার ইচ্ছাকৃতভাবে সেগুলোকে বন্ধ করে দিয়েছে। আমরা সেটা চালু করব, এবং দুর্নীতিবিহীন নিয়োগ। এবার দুর্নীতিবিহীন যদি নিয়োগ হয়, আমি যেহেতু নিয়োগ প্রক্রিয়া নিয়ে এত ঝামেলা চলছে, আমি এটাতেই কনসেন্ট্রেট করছি। তার লাভ কার হবে? হিন্দুর হবে, মুসলমানের হবে, না খ্রিস্টানের হবে, না সবার হবে? পশ্চিমবঙ্গবাসীর হবে, পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীর হবে, এই লাভটা সবার হবে। আমার বক্তব্য হচ্ছে তাই পশ্চিমবঙ্গে সরকার, বিজেপি সরকার যখন গঠন হচ্ছে আগামী দিনে, সেই সময় আমাদের সরকার কারো অ্যাপিজমেন্ট করবে না, সবার আমরা ডেভেলপমেন্ট করব। আমরা দেখতে চাই যে মুসলিম সমাজে মাননীয় নরেন্দ্র মোদী বলেছেন এক হাতে কোরআন থাকবে, এক হাতে কম্পিউটার থাকবে। ঠিক, আমরা সেটা চাই। সেই ধরনের মুসলিম দেশপ্রেমিক যুব সমাজ চাই আগামী দিনে, যারা ভারতবর্ষের হয়ে লড়াই করবে। আমরা ছোটবেলা থেকে সেই সমস্ত মুসলিম, আশফাকুল্লাহ খানের কথা শুনেছি, আমরা মেজর হামিদের কথা শুনেছি, ভারত মাতার জন্য তাকে সে জীবন দিয়েছে। কই আমাদের তৃণমূল কংগ্রেসের নেতারা বা তথাকথিত ভারতবর্ষের সেকুলার নেতারা এই সমস্ত মুসলিম আইডিয়াল লোকেদেরকে তো সামনে আনে না। ডক্টর এপিজে আব্দুল কালামকে তো তারা সামনে আনে, কখনো প্রমোট করে না। তারা কোথায় কে উগ্রপন্থী মারা গেছে তার মাজারে গিয়ে, তার ইয়েতে গিয়ে ফুল চড়ানো থেকে শুরু করে ইসরাত জাহানকে তাকে শহীদ মর্যাদা দেয়া, আমার বেটি বলা, নিজের মেয়ে বলা। ভারত বিরোধিতা যে করবে আমরা তার বিরোধী। কোনো হিন্দুও যদি ভারত বিরোধিতা করে, সুকান্ত মজুমদার তার বিরোধী। ভারত, এই দেশ আমার, এই দেশের প্রতি ভালোবাসা, এই দেশের প্রতি ভালোবাসা আমাদের অকৃত্রিম, এবং এই ভালোবাসাই হচ্ছে একমাত্র ক্রাইটেরিয়া। যে এই দেশকে ভালোবাসবে সে আমার।
সে আমার হৃদয়ের কাছে। এই এই তত্ত্ব যেভাবে আপনারা তৈরি করেছেন, কি মনে হচ্ছে সেই তত্ত্বে ভর করে 26-এর ভোটের ময়দান গরম করতে পারবে বিজেপি? দেখুন, বিজেপির নীতি, বিজেপির সরকার চালানোর যে পদ্ধতি গোটা দেশের সামনে এখন এই মুহূর্তে পুরো একদম ক্লিয়ার হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রকল্প আপনি দেখেন, প্রত্যেকটা প্রকল্পের লাভ সংখ্যালঘুরা অধিক সংখ্যায় পেয়েছে, কারণ তারা গরিব। বছরের পর দেখা গেল কি ওয়াকফের সংশোধনী বিল পাশ হওয়ার পরও একটা বিশাল সংখ্যক সংখ্যালঘু মানুষজন তারা জয়ধ্বনি দিলেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গ ব্যতিক্রম, এখানে আর পাক সার্কাসে দেখলাম গিয়ে শাহিনবাগ বানা দেঙ্গে টাইপের একটা। দেখুন, এরা মূলত উর্দুভাষী মুসলিম যারা জড়ো হয়েছিল, ঈদের মঞ্চেও হিন্দিতে ভাষণ দেন, এরা মূলত উর্দুভাষী মুসলিম। এরা এই ফিরহাদ হাকিম সাহেব টাইপ, এরা সব বিহার থেকে আসা। ফিরহাদ হাকিম সাহেব এখানকার লোক না, বিহার থেকে ওনার পূর্বপুরুষ, মানে ইউপি বিহার এখন ওনারা টিকতে পারছেন না, এখন এখানে চলে আসছে সব। সেই সময় চলে এসেছিলেন, কেন এসেছিলেন? কাজের খোঁজে হয়তো এসেছিলেন, কোনো কারণে এসেছিলেন। না, বর্তমানেও যারা আসছে এখানে, আমার তো মনে হয় তারা বাংলা জানে না, যারা বিপুল সংখ্যক সংখ্যালঘু আসছে। আমার মনে হয় কি উত্তরপ্রদেশ বিহারে আর ক্রাইম করা যাচ্ছে এবং আমি বলছি এই 2 বছর অপেক্ষা করতে, যে আমি পশ্চিমবঙ্গের মুসলিম সমাজকে একটাই কথা বলবো, যে দেখুন, আপনাদেরকে এর আগে এই যে নেতারা এখন ওয়াকফ বিল নিয়ে আপনাদেরকে খেপাচ্ছে, তারা আজ থেকে 2 বছর আগে প্রায় আপনাদেরকে বলেছিল সিএ পাশ হলে পরে মুসলিমদের নাগরিকত্ব চলে যাবে। 2 বছর পার হয়ে গেছে, কজন মুসলিমের নাগরিকত্ব গেছে? আপনাদের ওই নেতাদেরকে জিজ্ঞেস করুন, ওই নেতাদেরকে চোখে চোখ রেখে জিজ্ঞেস করুন যে কজন মুসলিমের নাগরিকত্ব চলে গেছে। কারো যায়নি, কারো যাবে না, নাগরিকত্ব দেওয়ার আইনি। এরা ভুল বুঝিয়েছিল, আপনাদেরকে দিয়ে ট্রেন জ্বালিয়েছিল, এটা করেছিল, ওটা করেছিল। আজকে আবার তারা ভুল বোঝাচ্ছে। 2 বছর অপেক্ষা করুন, দেখবেন আপনার মসজিদ আপনার মসজিদই আছে, আপনার জায়গা আপনার জায়গায় আছে। কিন্তু যে ওয়াকফ সম্পত্তি এত হাজার কোটি টাকা মুসলিম সমাজকে দিতে পারে, মুসলিম সমাজের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারে, কোনো বিধবা মুসলিম মহিলা সেখান থেকে মাসে মাসে হেল্প পেতে পারেন, এমনকি দেশের কাজেও চাইলে পরে, ওয়াকফ চাইলে পরে দেশের কাজেও ব্যবহার করা যেতে পারে। অন্য সম্প্রদায়ের জন্য হসপিটাল তৈরি করতে পারেন আপনারা, সেই প্রপার্টি আছে, সেটা আগামী দিনে মুসলিম সমাজের উন্নয়নে কাজ হবে। একদম একদম। পশ্চিমবঙ্গকে আবার অ্যাজ ইউজুয়াল এখানে এগুলো বোঝানো হচ্ছে না, কিন্তু গোটা দেশের মুসলিম সমাজ তারা বুঝতে পারছে। খুব স্পেসিফিক্যালি প্রশ্ন সময় শেষ হয়ে আসছে বলে, বিজেপি মধ্যে অনেক রদবদলের সম্ভাবনা, সাধারণ মানুষ থেকে শুরু করে যারা বিজেপি সমর্থক বা এমনও যারা রাজনীতি করেন না, যারা চাইছেন যে অ্যাটলিস্ট একটা পালাবদল হোক। তৃণমূলকে দেখা হয়ে গেল, এর আগে 34 বছর সিপিএমকে দেখে নিয়েছি, বামেতে দেখে নিয়েছি, এবার একটা সুযোগ দিয়ে দেখি না কি হয়। যারা দেখতে চাইছেন তাদের কাছে এই সামনের কয়েক মাস তাদের একটাই প্রশ্ন, যে যদি কোনো পালাবদল হয়, রদবদল হয়, সভাপতি আপনি থাকলেন নাকি অন্য কেউ হলো, অন্য কোনো মুখ প্রজেক্টেড হলো নাকি না হলো, নাকি যেভাবে চলছে বিজেপি সেভাবেই চলছে, তাতে কি বিজেপির অ্যাগ্রেশন বা ভোটে মানে ময়দানে দাঁড়িয়ে যেগুলো মানুষের ইস্যু, সেই ইস্যুগুলো নিয়ে লড়াই কি কিছু কমে যাবে, কিছু রদবদল হবে, মানে উলটপালট হবে, নাকি আরো ধার বাড়বে? দেখুন, প্রথম কথা হচ্ছে, আমি আগেও বলেছি আমার বিভিন্ন ভাষণে, যে বিজেপির যে পদ্ধতি, সাংগঠনিক পদ্ধতি, এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, রিলে রেস। 100 মিটার রেস নয় যে একজন শেষ করে দিল পরের জন এসে আরো জোরে দৌড়বে, রিলে রেস চলবে, যেখান থেকে ছাড়বে সেখান থেকে পরের জন। নতুন সভাপতিও যদি পার্টি ঠিক করে যে নতুন সভাপতি হবে, সে আমার কাছ থেকে ব্যাটন নিয়ে, আমি যেমন দিলীপ ঘোষের কাছ থেকে নিয়েছিলাম, সেরকম নতুন যদি কেউ হয় তাহলে সেই ব্যাটন নিয়ে সেইভাবেই চলবে। এবং বিজেপিতে মনে রাখবেন, একা কেউ সিদ্ধান্ত নিতে পারে না, এটা কোনো পরিবারের পার্টি নয়। এখানে সবার সাথে আলোচনা করে নিয়ে, রাজ্য সভাপতিও সবার সাথে আলোচনা করে নিয়ে তারপরে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারে। এবং সেক্ষেত্রে বিভিন্ন লোকের সাথে আলোচনা করতে হয়, আমি বাইরে বলতে পারবো না কাদের সাথে আলোচনা করতে হয়, কিন্তু আমাদের সংগঠনের একটা বড় অংশের সাথে আলোচনা করে তবে সিদ্ধান্ত হয়। এটা ভারতীয় জনতা পার্টির পদ্ধতি। অতএব বিজেপি নতুন সভাপতি হোক, পুরনো সভাপতি কন্টিনিউ করুক বা যাই থাকুক না কেন, বিজেপির চাল বা বিজেপির চলার স্টাইল, সেই স্টাইল পরিবর্তন হবে না। বিজেপি এইভাবে আক্রমণাত্মক থাকবে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মাঠে নেমেছি। আমরা 7 তারিখে আমরা অভিযান করেছি, কালীঘাট অভিযান করেছি। আমাদের নেতা নেত্রীরা অ্যারেস্ট হয়েছে, আমাদের যুব মোর্চার নেতা নেত্রী থেকে যারা আছে তারা অ্যারেস্ট হয়েছে। আগামী দিনে আমরা 16 তারিখে আমরা একটি বড় মিছিলের ডাক দিয়েছি, সেই মিছিল আমরা আগামী দিনে করব। এবং মূল জায়গায় আমরা আঘাত আনতে চাই। মূল বিষয়টি, সমস্যার গোড়াটাকে কেটে ফেলতে হবে, তাহলে আর সমস্যা থাকবে না। তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, পুরো ক্যাবিনেট চোর। এই চোরেদের বাইরে থাকার অধিকার নেই। এই চোরেদের জেলের ভেতরে, গলাদের ভেতরে থাকতে হবে এবং সেটাই তাদের উপযুক্ত জায়গা। বন্যরা বনে সুন্দর, এর জন্য রাজ্য বিজেপি একসঙ্গে এক কাট্টা, একদম বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক করে, আর তৃণমূল চোরেরা জেলের ভেতরে সুন্দর।
এটা এর আগেও আমরা দেখেছিলাম সুকান্ত দা যে নির্বাচনের আগে পরে অনেকেরই বক্তব্য ছিল যে আবার লড়াই করব, আবার পতাকা তুলে নেব, একটা কনফিউশন ছিল। এখন যখন নির্বাচনের দিন এগিয়ে আসছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে কি মনে হচ্ছে সেই পুরনো কর্মীরা আবারও একজোট হয়ে এককাট্টা হয়ে ময়দানে নামছে, রাস্তায় নামছে? অবশ্যই সবাই একজোট। আপনি কি পালস পাচ্ছেন? সবাই একজোট হয়ে নামছে এবং বহু জায়গায় আমাদের পুরনো কর্মীরা যারা হয়তো বা পুরনো নেতৃত্ব একটু আপসেট ছিল, তারা অনেকে এবার মেন কমিটিতে এসছে। অনেকেই জেলা সভাপতি হয়েছে, তাদের মধ্যে থেকে যারা পুরনো কমিটিতে দায়িত্বে ছিল না বা একটু সাইডে ছিল। তো আগামী দিনে আমার মনে হয় যেভাবে বিজেপি এগোচ্ছে, 26-এ বাংলার মানুষ ঠিক করে রেখেছে যে পরিবর্তন আসন্ন, পরিবর্তন হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেয়ারওয়েল আমরা দেব এবং তাকে প্রাক্তন করে তবেই আমরা বিশ্রাম নেব। অনেক ধন্যবাদ। সময় একদম শেষ, আমি আর বেশি সময় নেব না। থ্যাংক ইউ সো মাচ। আমার শুধু যাওয়ার আগে একটাই প্রশ্ন ছিল যে পশ্চিমবঙ্গের এই সময় দাঁড়িয়ে, সামনের ভোট বলে বারবার করে বলছি, ভোটার লিস্ট থেকে শুরু করে, যদিও আপনি সাংসদ, এখানে বিধানসভার সামনে নির্বাচন রয়েছে, কিন্তু আপনি দলের সভাপতিও বটে, এতদিন ধরে সামলাচ্ছেন, কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছেন, বিপুল গণ্ডগোলের অভিযোগ আপনারা শুরু থেকে করেছেন, বিপুল পরিমাণ অনুপ্রবেশ, যা রাজনীতি ছাপিয়ে সাধারণ মানুষ রিয়্যাক্ট করছে। যেখানে কাল পর্যন্ত ফাঁকা জায়গা ছিল, ফাঁকা মাঠ ছিল, সেখানে আজ পর্যন্ত অচেনা লোকজন, ভিন্ন কালচারের তারা বসে রয়েছে। এইটাকে কমব্যাট বিজেপি করতে পারবে? রাস্তায় নামতে পারবে? এদের জন্য ব্যবস্থা করতে পারবে? বা কেন্দ্র থেকে আলাদা কোনো রুল বা আইন ছিনিয়ে আনতে পারবে? শেষ এটাই প্রশ্ন, মানুষের জন্য কি বলবেন? দেখুন, মানুষ নিশ্চিন্তে থাকুন, কারণ এটা খুব প্রত্যেকের কাছে খুব অ্যালার্মিং, আমি এই জন্য বলছি। একদম অ্যালার্মিং। এতে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, বাংলার চরিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে, বাংলার যে একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক্স আছে বাংলার, সেই বাংলার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যাচ্ছে। বাঙালির 12 মাসে 13 পার্বণ থেকে শুরু করে বাঙালির কালচার সম্পূর্ণ আলাদা, সেই কালচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, বিজেপি সরকার তৈরি হলে আমরা 6 মাস 1 বছরের মধ্যে এই সমস্যার সমাধান করে ফেলব এবং এই সমস্ত যারা অনুপ্রবেশকারী আছে তাদের আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে ছেড়ে যেতে হবে। তারা পশ্চিমবঙ্গের নাগরিক নন। যারা পশ্চিমবঙ্গের সম্মানীয় নাগরিক, তিনি যে কোনো ধর্মের হন না কেন, তিনি পশ্চিমবঙ্গে থাকবেন। যারা পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী, অর্থাৎ যারা বেটার লাইফের জন্য, কেউ ধর্মীয় কারণে এখানে অত্যাচারিত হয়ে আসতে পারেন, হিন্দুরা আসতে পারেন, তাতে কোনো আপত্তি নেই, তাদেরকে আমরা সিএর মাধ্যমে নাগরিকত্ব দেব। 14 সাল পর্যন্ত যারা এসেছেন, ভবিষ্যতে যদি সেটা এক্সটেন্ড করে কেন্দ্র সরকার, তারপরে যারা আসবেন। রোহিঙ্গাদের কিন্তু বিভিন্ন জায়গাতে চাকরি পর্যন্ত দেওয়া হচ্ছে, তাদের ভোটার আইডি কার্ড করে দেওয়া হচ্ছে। বিজেপি সরকার আসতে দিন, সব ঠান্ডা হয়ে যাবে। কীভাবে ঠান্ডা করতে হয় আমরা জানি তো। বুলডোজার তো শুধু উত্তরপ্রদেশে আছে এরকম তো নয়, বুলডোজার পশ্চিমবঙ্গেও পাওয়া যায়। তো চাকরি বাড়ি সব চলে ঠিক হয়ে যাবে, চিন্তার কিচ্ছু নেই। অনুপ্রবেশকারীদের কোনো স্থান এখানে নেই। হিন্দু উদ্বাস্তু যারা, তারা সম্মানের সাথে এখানে থাকবে, তাদের জন্য ব্যবস্থা আমরা করব, কারণ সেটা গান্ধীজির দেওয়া কথা, আমাদের দেওয়া কথা না, এবং সেটা লজিক্যাল। তুমি একবার ভাগ করে নিয়ে চলে গেছো, আবার বলবো আমার ভাগ চাই, এটা হতে পারে না। এবং সেই জন্য এগুলো সমাধান হবে। এবং ভোটার যে বিষয়টি আপনি তুললেন, দেখুন পশ্চিমবঙ্গে সেদিনই 100% ফুল প্রুফ ভোট হতে পারবে যেদিন বায়োমেট্রিক ডেটা নিয়ে আপনি একজন ভোটারকে ভোট কক্ষের মধ্যে ঢুকতে দেবেন বা ভোট প্রেমিসেসের মধ্যে ঢুকতে দেবেন। ততক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গে তৃণমূল যে মেশিনারিটা সিপিএমের হয়ে কাজ করতো, ভোট করাতো, তারাই এখন তৃণমূলের মেশিনারি, তারা ওইভাবে ভোট করাচ্ছে। এইটা ততক্ষণ না পর্যন্ত যাবে যতক্ষণ না পর্যন্ত আপনি বায়োমেট্রিক পদ্ধতি চালু করছেন। আর তার সাথে সাথে কেন্দ্রীয় ভাবে পর্যবেক্ষণ, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ আরও কড়া করে পশ্চিমবঙ্গে করতে হবে, তবে পশ্চিমবঙ্গে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভব। এবং আমরা আশা করব 26 সালে কমিশন সেটা করবে। বেশ, অনেক ধন্যবাদ সুকান্ত দা। ধন্যবাদ, নমস্কার। নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।